ইন্ডিয়ার ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের মুভি আসছে 2026 সালে, যেখানে হলিউডের টপ মিউজিক ডিরেক্টর হান্স জিমারের মিউজিক থাকবে এবং এই মুভিটার বাজেট শুনলে আপনাদের একেবারে মাথা ঘুরে যাবে। মুভিটার নাম রামায়ণ, যেটা আসলে 2টা পার্টের মুভি হবে এবং 2 পার্ট মিলে মুভির বাজেট হতে যাচ্ছে পুরো 4000 কোটি রুপি। অর্থাৎ একটা মুভির বাজেট এখানে 2000 কোটি রুপি, যেটা বাংলাদেশের 2600 কোটি টাকার সমান। কিন্তু এইটা কিভাবে সম্ভব, যেখানে ইন্ডিয়ার আজ পর্যন্ত সব থেকে বেশি আয় করা মুভি দাঙ্গালের বক্স অফিসে ছিল মাত্র 2000 কোটি, সেখানে এই মুভির বাজেটে কিভাবে 2000 কোটি হয়? এই মুভি কিভাবে এত টাকা কামাবে আর এত বাজেটই বা কিভাবে হলো, সেটা নিয়ে আজকে কথা বলবো। ওয়েলকাম টু সিনেমিক্স। তো প্রথমত দেখতে হবে মুভির এই মাথা ঘোরানো বাজেট কিভাবে হলো। না মানে 4000 কোটি রুপি, মানে বুঝতেছেন $500 মিলিয়ন, যেখানে আজ পর্যন্ত ইন্ডিয়ার সবচেয়ে বড় বাজেটের মুভি ছিল 600 কোটি রুপির কালকি। আর এখানে একটা মুভি ধরলেও মুভির বাজেট দাঁড়ায় কালকির 3 গুণেরও বেশি, $250 মিলিয়ন। ভাই, প্রথম অ্যাভেঞ্জার মুভির বাজেট ছিল 250 মিলিয়ন, তো অবশ্যই বুঝে নেন কত বড় ব্যাপার এটা। তো প্রশ্ন হলো এত টাকা কোথায় লাগতেছে? এই মুভির যে ডিরেক্টর নিতেশ তিওয়ারি, যিনি আমির খানের দাঙ্গাল মুভিও ডিরেক্ট করেছেন, যেটা ইন্ডিয়ার সব থেকে বেশি আয় করা মুভি ছিল, এবং এই মুভিতে ওনারা কোনো প্রকার কম্প্রোমাইজ করবেন না। মুভিতে রাবণের লঙ্কা, রাক্ষস এবং বানর সেনা এরকম অনেক জিনিস থাকবে, যেটা সিজিআই ছাড়া করা একদমই পসিবল না। আর সিজিআই এর খরচ কত সেটা আমরা ভালো করেই জানি। প্রভাসের আদিপুরুষ, যেটা রামায়ণেরই কাহিনী ছিল, সেটায় 500 কোটি বাজেট হওয়ার পরেও সিজিআই কত খারাপ ছিল সেটা আমরা সবাই দেখেছি, আর তার জন্য মুভিটা কত ট্রোলের শিকার হয়েছে সেটাও আমরা জানি। তাই এইবার যেন সেরকম কিছু না হয়, সে কারণে মুভির মেকাররা হলিউড মুভির লেভেলের ভিএফএক্স দেওয়ার চেষ্টা করবে, যার জন্য টাকা তো বেশি লাগবেই। তাছাড়া মুভির বাজেট বেশি হওয়ার আরো একটা কারণ হচ্ছে এই মুভিটা দিয়ে তারা আমেরিকার মার্কেটে প্রপারলি এন্টার করতে চাচ্ছে, যার কারণে মুভির প্রমোশন করতে হবে সেই রকম। আর প্রমোশনের জন্য কিন্তু অনেক টাকার দরকার। হলিউডের একটা বিগ বাজেট মুভির প্রমোশনের জন্য অনেক সময় 100 মিলিয়ন বা 700 কোটি রুপিও খরচ করা হয়, যেখানে একটা বাইরের মুভি প্রমোশনের জন্য 400-500 কোটি খরচ করলেও সেটা খুব বেশি একটা করা হবে না। তো এসব কারণে মুভির বাজেট হয়ে গিয়েছে 4000 কোটি রুপি। কিন্তু এই টাকা কি আসলেই এই মুভি থেকে কামানো সম্ভব? যদিও নীতিশ তিওয়ারির দাঙ্গাল এর আগে 2000 কোটিরও বেশি অলরেডি কামিয়ে ফেলেছে, কিন্তু সেটা ইচ্ছা করলে কিন্তু আবার রিক্রিয়েট করা সম্ভব না। তার সাথে দাঙ্গালের এত আয় করার মূল কারণে ছিল মুভিটা চায়নায় সেই সময় অনেক ভাইরাল হয়ে যায়। তাছাড়া ইন্ডিয়া থেকে মুভির কালেকশন হয়েছিল কিন্তু মাত্র 500 কোটি, বাকি 1500 কোটির বেশিরভাগই কিন্তু এসেছিল শুধু চায়না থেকে। আর চায়না ধর্ম রিলেটেড মুভি ওদের দেশে রিলিজ করতে দিতে চায় না। আর যদি এই মুভি কোনোভাবে চায়নায় রিলিজও হয়ে যায়, তারপরেও আমির খান চায়নায় যেরকম পপুলার ছিল সেরকম পপুলার কিন্তু রণবীর কাপুর না। তাই এই মুভি যে চায়না থেকে দাঙ্গালের বক্স অফিসের ধারে কাছেও আয় করতে পারবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর যদি কোনো মিরাকেলের মাধ্যমে সেটা সম্ভব হয়ে যায়, তাহলেও যে কোনো মুভির কিন্তু শুধু বাজেটের সাথে বক্স অফিসের তুলনা করলেই লাভ ক্ষতির হিসাব করা যায় না। একটা মুভির যে বক্স অফিস নাম্বারটা আমরা দেখি, সেটা শুধু দেখায় মুভির কত টাকার টিকিট বিক্রি হয়েছে, কিন্তু এর পুরোটা অবশ্যই মুভির মেকার বা প্রডিউসাররা পায় না। এখানে হল মালিকের শেয়ার এবং ট্যাক্স মিলে সাধারণত টোটাল কালেকশনের 50% ধরা হয়। অর্থাৎ একটা মুভির বাজেটের 2 গুণ কামাই করার পর মুভিটার কেবল ইনভেস্টমেন্ট উঠে আসে। যদিও এখানে ওটিটি রাইটস আর স্যাটেলাইট রাইটস এর হিসাব আলাদা, কিন্তু সেগুলো নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব না, কারণ সেগুলো মুভি টু মুভি ডিপেন্ড করে এবং অনেক কমপ্লিকেটেড হয়ে যায় বিষয়টা। তো মেইন কথা হলো, রামায়ণ মুভি যদি ভালো কামাই করতে চায় তাহলে শুধু পার্ট 1 থেকেই আয় করতে হবে 4000 কোটির বেশি। তো এটার জন্য মেকার্সরা কি প্ল্যান করেছে? বেসিক্যালি RRR এর গ্লোবাল সাকসেস দেখে রামায়ণের মেকাররাও ইউএসএ মার্কেটকে টার্গেট করার সিদ্ধান্ত নিয়েছে, যেটা আসলে একটা জিনিয়াস মুভ। কারণ হলিউডে এখন একটু হলেও খারাপ সময় যাচ্ছে, বিশেষ করে সুপার হিরো জনরায়। তো সেই সময় রামায়ণের মতো একটা মুভি, যেটা সুপার হিরো ফিল্ম না হলেও মুভিতে একটা ফ্যান্টাসি এলিমেন্ট থাকার কারণে হয়তো এই মুভিটা ভালো করলেও করতে পারে। কিন্তু এখানেও একটা বড় প্রবলেম আছে। রামায়ণের প্রফিটেবল হওয়ার জন্য শুধু ইউএসএ মার্কেট থেকেই অন্তত 100 মিলিয়ন কামাই করতে
করতে হবে। যেখানে আজ পর্যন্ত ইউএসএ মার্কেটে সবচেয়ে বেশি কামাই করা ইন্ডিয়ান মুভি হচ্ছে ধুরিন্দর, যার আয় করেছে মাত্র $21 মিলিয়ন, আর বাহুবলী 2 কামাই করেছিল 20 মিলিয়ন। যেখানে বাহুবলী 2 একটা সিকুয়েল হওয়ার পরেও 20 মিলিয়নে আটকে গিয়েছিল, সেখানে রামায়ণের 100 মিলিয়ন কামানোর সম্ভাবনা আসলে অনেক কম। তো দেখা যাক এই দুইটা মুভির ম্যাসিভ 4000 কোটির বাজেট জাস্টিফাইড কিনা, আর এত টাকা খরচ করে প্রডিউসাররা সেই টাকা উঠাতেও পারে কিনা। আমি বলবো এটা সিনেমার ইতিহাসের সব থেকে বড় একটা গ্যাম্বলের মতো, সব থেকে বড় একটা রিস্ক নেওয়া হচ্ছে। মানে মনে করেন বাংলাদেশে দুইটা মুভি 200 কোটি টাকায় একটা মুভি বানানো হচ্ছে, যেখানে বাংলাদেশের একটা মুভিও কিন্তু এখনো 100 কোটিও কামাতে পারেনি। তো এই ক্ষেত্রে কিন্তু এটা অনেক বড় একটা রিস্ক নেওয়া হচ্ছে, এবং সেটা আসলে একদিক দিয়ে ভালো। এবং এই মুভিটা যদি ভালো কাজ না করে তাহলে কিন্তু মেকার্সরা এবং প্রডিউসাররা খুব বেশি আর টাকা খরচ করতে চাইবে না। তাই আমি চাই এই মুভিটা সাকসেসফুল হোক, এবং নীতিশ তিওয়ারির দাঙ্গাল মুভিটা অনেক ভালো ছিল, তাই এই মুভিটাও ভালো হওয়ার অনেক সম্ভাবনা আছে। তো এই ছিল আজকের ভিডিও। বাহুবলীর পর প্রভাসের ক্যারিয়ারের এই অবস্থা কিভাবে হলো সেটা দেখতে স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করুন। আর এই মুভি নিয়ে আলোচনা এখনই শেষ না, আমি আরো ভিডিও বানাবো মুভিটা নিয়ে। সেই সব ভিডিও মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করুন, আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।